এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন এক্সপ্রেস অনলাইন কিন্তু ঠিক আমরা চলে আসি এক্সপ্রেস অনলাইন নিয়ে সন্ধ্যে 7টা, একদম সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন। আমার সাথে থাকে আমাদের বিশেষ কিছু প্রতিনিধি অবশ্যই থাকে আমাদের সাথে, এবং আমাদের সাথে থাকে বিশেষ কিছু প্রতিবেদন, দিনের সেরা বাছাই করা কিছু খবর নিয়ে কিন্তু আমরা ঠিক চলে আসি সন্ধ্যে 7টায়। এবং আমার সাথে অবশ্যই এই আজ সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমেই চোখ রাখবো বুধবুধের দিকে, প্রথমেই চোখ রাখবো আমাদের একটি বিশেষ একদম এক্সক্লুসিভ খবর আমরা এক্সপ্রেস নিউজের পর্দায় দেখেছি, এবং একটু আমরা অবশ্যই একটু প্রথমে যাচাই করে নেব এই প্রতিবেদনের উপর। প্রতিদিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মকে তোয়াক্কা না করে চলছে দামোদর নদী থেকে ট্রাকের পর ট্রাক চলছে এই বালি লুট করার যে ষড়যন্ত্র। বিপ্লবদা, প্রথমে আপনার কাছে যাবো, একটু এই বিষয় একটু খোলসা করে বলুন এই বিষয়টা কি, এবং আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন। তোমাকে একদম পরিষ্কার কথা বলি যে আজকে আমাদের একটি প্রতিবেদন নিয়ে, সারাদিনে একটি প্রতিবেদন নিয়ে সারা বাংলা বলবো যে হইচই। কারণ হচ্ছে হঠাৎ করে এই খবরটায় কেন আমরা জানলাম। আমাদের মনে আছে গত 13ই ডিসেম্বর তুমি যদি বলো যে সোনামুখী থানার একটা বেশ ফাঁড়ি আছে, যেটাকে বলা হয় উত্তর বেশিয়া বলে একটা ফাঁড়ি আছে, যথাসম্ভব সেই ফাঁড়ির উত্তর বেশিয়া, একদম তোমাকে যেন উত্তর বেশিয়া একটা ফাঁড়ি, সেখানকার কিছু পুলিশ নিয়ে রাজস্ব দপ্তরের লোকরা গিয়েছিল। যে বালি মাফিয়ারা যে বালি তুলছে দামোদরের নদীর যে থেকে বালি তুলছিল, অর্থাৎ এই জায়গাটার কথা বলছি, সেটা হচ্ছে রন্ডিহা। তাহলে নদীটা সোনামুখীর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা চরম অব্যবস্থা চলছিল, একটা বেনিয়ম চলছিল, আর বেনিয়মটাকে আইন করে ফেলেছিল শাসক দলের বেশ কিছু লোকজন। প্রতিদিন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মকে তোয়াক্কা না করে দামোদর নদী থেকে ট্রাক্টরের পর ট্রাক্টর লাগিয়ে দেদার বালি লুট করেছে। বালি মাফিয়া দ্বারা আক্রান্ত হয়েছে পুলিশ। কাদের হাতে আক্রান্ত হয়েছে? বালি মাফিয়াদের হাতে আছে। জানা যাচ্ছে স্থানীয় প্রধান সহ 4 জন সরাসরি যুক্ত এই বেআইনি কাজের সাথে। তোমাকে এই যে বলছি 4 জন না, টোটাল 25 জন বিরুদ্ধে কিন্তু একটা FIR রুজু হয়েছে, বা যদি বলো একটা ডায়েরি হয়েছে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গত 13 তারিখে যখন পুলিশ সেখানে যায়, সেখানে আমাদের কাছে যা লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী পুলিশ যখন যায়, সেখানে 7-8টি ট্রাক্টর লোড ছিল, মানে বালি লোড ছিল। এবং সেই 7-8টি ট্রাক্টর যখন লোড থাকে, সেগুলো যখন উদ্ধার করে, তাদের সঙ্গে সেই সময় সেখান থেকে পালিয়ে গেলে একটি ট্রাক্টর, যেই ট্রাক্টরের নাম্বার হচ্ছে WB04AW7438, সেই ট্রাক্টরটিকে পুলিশ যখন রিকভারি করে নেয়, তখন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। এবং ট্রাক্টরটি যখন রিকভারি করে নিয়ে আসে বেস ক্যাম্পে, তোমার উত্তর বেশিয়াতে যে পুলিশের ফাঁড়ি, সেখান থেকে মাফিয়ারা সেখান থেকে প্রায় 25-30 জন, যেটা বলছে 25-30 জনের একটা দল, তারা কি করে সেখান থেকে সেই ট্রাক্টরটাকে ছিনিয়ে নিয়ে আসে। মারধর করা হয়, 3 জন পুলিশকর্মী গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় যে জেলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। প্রথম কথা হচ্ছে যে পুলিশের গায়ে হাত তুলছে বালি মাফিয়ারা। আর এই বালি মাফিয়াদের সঙ্গে কার যোগাযোগ? আজকে যখন আমরা এই খবর, এরপরে যখন এই খবরটি আমাদের কাছে আসে, তারপরে আমরা কিন্তু এই খবরের সরজমিনে তদন্ত করতে আমরা বেরোই। এবং আপনাদের বললে অবাক হবেন, আমরা এই খবর করার জন্য এক পক্ষ অভিযোগ করছে
স্থানীয় মানুষ অভিযোগ করছে, যখন অভিযোগ করছে আঙুল উঠছে কার দিকে? স্থানীয় প্রশাসকের দিকে। প্রশাসন কি করছে? স্থানীয় প্রশাসন বলতে কাদের? স্থানীয় প্রশাসন বলতে স্থানীয় প্রধান মানে পঞ্চায়েত, এবং যেটা হচ্ছে আর অভিযোগ করছে স্থানীয় থানা। কোন থানা? না বুদবুদ থানা। পরোক্ষ বুদবুদ থানার পরোক্ষ মদতেই নাকি এমনটা হচ্ছে, সেটা স্থানীয় মানুষদের অভিযোগ। সেই অভিযোগের নিরিখে আমরা যখন সরজমিনে তদন্ত করতে যাই বা আমরা যখন এর খবর করতে যাই, তখন আমরা যে ভয়ঙ্কর দৃশ্য দেখি, যে আমরা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে অবাক হয়ে যাই। সত্যি তো রন্ডিয়া একটা পর্যটন কেন্দ্র হতে পারত, মানুষ এই শীতের সময়টা এখানে পিকনিক করতে যায়, কিন্তু সেই রন্ডিয়ার ছবিটা তো পাল্টে গেছে। একদমই। আর রন্ডিয়াতে কোনো বৈধ বালি মানে ঘাট নেই। কি করে এত বালি আসছে? ট্রাক্টরের পর ট্রাক্টর বালি আসছে। আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়লো। আমার মনে হয় প্রথমে একবার প্রতিবেদনটা তোমাদের দেখাই, তাহলে প্রতিবেদনটা দেখালে বিষয়টা পরিষ্কার হবে। বুদবুদ থানার রন্ডিয়া হতে পারত পর্যটনের এক বিশেষ স্থান। রন্ডিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, কিন্তু ধ্বংসলীলায় একদল মানুষ বেআইনিভাবে রন্ডিয়া ঘাট থেকে ট্রাক্টরের পর ট্রাক্টর লাগিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালি। শুধু রন্ডিয়া নয়, চাকতেতুল, শালডাঙ্গার শ্মশান ঘাট থেকে তোলা হচ্ছে বালি। বেআইনিভাবে নিয়ম না মেনে ক্রমাগত দামোদর থেকে বালি তোলার ফলে বদলে যাচ্ছে নদীর গতিপথ, ভাঙছে নদীর পার, নদী গহ্বরে চলে যাচ্ছে চাষের জমি। ভয়ঙ্কর অভিযোগ করছেন গ্রামবাসীরা। বালি তোলার জন্য এই পাড়গুলো ভাঙছে, না হলে এরকম ভাঙা আগে ছিল না। এই Total এলাকা এরকম ছিল না। বালি ভরাট ছিল, হ্যাঁ, টোটালি বালি ছিল। বালি কিন্তু এগুলো এখন ভাঙছে, যে এখন দেখছি যতটা ভেঙেছে এতটা ভাঙন ছিল না। অবশ্যই অনেক গেছে ওখানে যে কসবা কাপালিমানা বলে আছে, ওখানে টোটালি নেই, টোটালি অনেক ভেঙে চুরে চলে গেছে। ভয়ঙ্কর অভিযোগ করেন রন্ডিয়ার স্থানীয় বাসিন্দা কৌশিক মাঝি। বেশি দিন হয়নি, মানে ওখানকার প্রধান একটা অবৈধ ঘাট তৈরি করেছে সাকুড়ি গ্রামে। সেখান থেকে রাত্রি 10টার পরে বালি উঠছে ট্রাক্টরে করে। ওই বালি মজুদ হচ্ছে রন্ডিয়ার বিভিন্ন পিডব্লিউডি এবং ইরিগেশনের জায়গাতে। আপনি রন্ডিয়ার যে লক গেট রয়েছে, ডিবিসি গেট, ওর পাশে হ্যাঁ বনগ্রাম যে রাস্তা, ওখানে দেখবেন পুরো পাহাড়ের মতো করে বালি উঁচু করে রাখা আছে। আর পিডব্লিউডির রাস্তার দুধারে তো বালির স্টক রয়েছে। ওরা কি করে সারাদিন বালিটা স্টক করলো, যখনই রাত হলো, রাত্রিবেলায় বাইরে থেকে সব বড় বড় ডাম্পার 18 চাকা 20 চাকা ওই গাড়িতে লোড করে এই বালি চলে যাচ্ছে বাইরে। যেহেতু দামোদর নদী সম্পূর্ণ বাঁকুড়া জেলায়, তাই এক্সপ্রেস নিউজকে সোনামুখীর বিএলআরও সুজিত মণ্ডল সরাসরি অভিযোগ করছে রয়্যালিটি চালান পাচ্ছেন না। বালি বুদবুদ থানার আন্ডারে রন্ডিয়াও তার আশপাশ থেকে আপলোড হয়ে বেআইনিভাবে পশ্চিম বর্ধমানে পাচার হচ্ছে, এমন একাধিক অভিযোগ পেয়ে সরজমিনে তদন্তে আমরা বুদবুদ হয়ে আমরা চললাম রন্ডিয়ার দিকে। চাকতেতুল পঞ্চায়েত ক্রস করতেই রাস্তার দুপাশে বালির স্তূপ, রন্ডিয়া ডিবিসি গেট, বনগাম যাওয়ার রাস্তার মুখে, রন্ডিয়া ব্যারেজ যাওয়ার রাস্তার উপর, চাকতেতুল থেকে কসবা যাওয়ার রাস্তার উপর, শালডাঙ্গা শ্মশান যাওয়ার রাস্তা ঢালাই রাস্তার উপর, শালডাঙ্গা ব্রিজের আগে নৌকোঘাট, মুনসেবপুর, সাকুড়ি গ্রামের বালি মজুত করে রাখা হচ্ছে। আমাদের ক্যামেরায় ধরা পড়ল সে ছবি। রন্ডিয়া ডিবিসি লক গেটের পাশে একটা বালি স্টক করা আছে, জানা যায় এটি প্রধানের। এই দেখুন, আমাদের সামনে দিয়ে বালি বোঝাই ট্রাক্টর বেরিয়ে যাচ্ছে। রন্ডিয়া শালডাঙ্গার বৈধ কোনো বালিঘাট নেই, তবে এত বালি কোথা থেকে আসছে? এটা তো বালির ঘাট নয়, এটা তো দামোদর নদী। আর এখানে তো কোনো রকম ঘাট দেওয়া নেই। তার সত্ত্বেও এখানকার পঞ্চায়েত প্রধান এবং সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস বিধায়কের দ্বারা আর এখান থেকে দেদার বালি উঠছে, কোনো নিয়ম নেই, কোনো রয়্যালটি নেই। ভয়ে ক্যামেরার সামনে এলাকার সাধারণ মানুষ অবৈধ বালি মাফিয়াদের নাম বলতে না চাইলেও বেশ কয়েকটি নাম সামনে আসে। আমরা তো বরাবরই বলে এসেছি যে এই রাজ্যে তো আইনের শাসন নয়, এখানে তো শাসকের আইন। তারই তো নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। সরাসরি প্রধান শাসক হয়ে আর কোনো শৃঙ্খলা মানছে না। বেআইনিটাই এখানে আইন, আর তার নেপথ্য রয়েছে স্বয়ং প্রশাসক। এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন তৃণমূল ব্লক প্রেসিডেন্ট জনার্দন চ্যাটার্জির সাথে।
কি বললেন তিনি? এর মধ্যে কিন্তু বিজেপির যারা যে অভিযোগ করছে, যারা বিজেপির বড় মাপের নেতা কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। তো চুরিতে তো সবাই একসাথে করে, বাড়িটা যখন চুরি হয়, বাড়িটা যখন ভাগ হয়, তখন ভাগ বাটোয়ারাতে সবাই থাকে। নামটা বলা যাবে না, এই কারণে বলা যাবে না যে দেখুন এটা চুনোপুটিতে লড়াই হচ্ছে, এখানে বড় মাপের নেতা ওর মধ্যে যুক্ত আছে। এখানেও সেই চুরির টাকার কিন্তু কোনো রং হয় না, টাকার কিন্তু কোনো রং হয় না। এখানে আগে ছিল গুলাবি, এখন হয়ে গেছে ওটা সবুজ। না, নাম বলা যাবে না। কেন বলা যাবে না? সবাই মিলেমিশে আছে। সত্যি কি তাই? প্রশ্নের উত্তর একমাত্র জনগণই দিতে পারবে। এ বিষয়ে চক তেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা যার বিরুদ্ধে বালিঘাট চালাবার মূল অভিযোগ, তার সাথে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। এক নয়, একাধিকবার একাধিক নাম্বারে যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিচ্ছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। সেই আমার সামনে দেখতে পাচ্ছেন শুধু বালি আর বালি, চারদিকে শুধু বালি। কিন্তু এখানে বলছে 4টে নাম আমরা পেয়েছি, আমাদের ইনভেস্টিগেশনে 4টে নাম উঠে এসছে, যেটা তেঁতুল ডাকা চাক তেঁতুলিয়া গ্রাম প্রধান, তিনি স্বয়ং এই বালি চক্রের সঙ্গে, বালি মাফিয়ার সঙ্গে যুক্ত। এবং এছাড়াও তার সঙ্গে যারা রয়েছে, এরকম 4টে নাম আমাদের কাছে উঠে এসেছে, যার মধ্যে রয়েছে জীবন ঘোষ, দশরথ ঘোষ এবং বিশ্বজিৎ মণ্ডল। কারা কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এরা এইভাবে বালি তুলছে, অবৈধভাবে নদী থেকে বালি তুলছে, যেটা জানা যাচ্ছে। এলাকার মানুষ বলছে এখানকার যে স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। কারণ পুলিশ এখানে ঠুটো জগন্নাথ হয়ে আছে। কারণ কোথাও হাত ঘুরে পুলিশের মদত রয়েছে, তখন তো বলতেই হবে ডাল মে কুছ কালা হ্যায়। রন্ডিয়া থেকে বিপ্লব চ্যাটার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম পরিষ্কার চিত্র দেখলাম এক্সপ্রেস নিউজের পর্দায়। বুদবুতের বুকে দাঁড়িয়ে প্রশাসনের মদতে কিন্তু দেদার চলছে এই বালি পাচারের কাণ্ড। বিপ্লবদা, আমরা শুনলাম একটু আগে বলেছিল, আমরা একদম পরিষ্কার দেখলাম যে সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা তো অবশ্যই ক্ষিপ্ত হয়ে আছেন। এই বিষয়ে তারা বললেন যে ঠিক কতদিন ধরে এরকম তাদের নাকের ডগা দিয়ে, এবং তারা কিছু বলতেও পারছে না, তারা কিন্তু বিচারও করতে পারছে না, কিন্তু তারা এই চিত্রর কিন্তু সাক্ষী আছে। বিপ্লবদা, কি বলবেন এই বিষয়ে? একদম তোমাকে একটা পরিষ্কার কথা বলি। আমরা প্রথম কথা হচ্ছে এক্সপ্রেস নিউজ কেন, এক্সপ্রেস নিউজ তো এক্সপোজ করে, সবকিছু এক্সপোজ করে, একটু সময়ের অপেক্ষা করে। আমরা সময়ের অপেক্ষা করি। যখন আমরা এই বিষয়টা আমাদের কানে আসলো, মানুষের অভিযোগ তো আসতেই পারে, আমরা কিন্তু সেই সময় এই ঘটনাটা তুলে ধরবার জন্য আমরা রেডি হই। আমরা কিন্তু এই নয় যে আমাদের প্রতিনিধি খবর পাঠিয়েছে বা তাই নয়, আমরা নিজেরা সরজমিনে তদন্ত করেছি। আমরা রন্ডিয়া গেছি এবং সত্যি রন্ডিয়ার প্রাকৃতিক বৈচিত্র্য দেখলে চমকে যাওয়ার মতো, এত সুন্দর প্রকৃতি। ঠিক যখনই আমরা এই প্রকৃতির পাশ ধরে আমরা যেই জায়গাগুলো, শালুকডাঙ্গা, পরপর যখন শালডাঙ্গা যাচ্ছিলাম, শালডাঙ্গা শ্মশান, এই জায়গাটা যখন আমরা যাচ্ছি তখন আমরা অবাক হয়ে যাচ্ছি। তোমাকে সবচেয়ে বলি যে চক তেঁতুল যে গ্রাম পঞ্চায়েতটা, যখন আমরা ঢুকছি, যখন ঢোকার আগে থেকে, একদম পরিষ্কার কথা বলছি, ঢোকার আগে থেকেই আমরা রাস্তার দুপাশে আমরা দেখছি বালি, এবং বালিগুলো থরে থরে লাগানো রয়েছে। একদমই, যেটা স্থানীয় মানুষের সঙ্গে যখন আমরা কথা বললাম, মানে একদম যখন দেখলাম স্থানীয় মানুষ কেন ক্ষোভে ফুটছে জানো, এই নয় আমাদের সঙ্গে, আমরা এই নিয়ে অনেক কথা আজকে বলার আছে আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা কিন্তু এই যে বেআইনিভাবে যদি বালি ক্রমাগত নদী থেকে তোলা হয়, মানে নিয়ম না মেনে, বালি তোলার তো একটা নিয়ম আছে, নিয়ম না মেনে যদি তোলা হয় তাহলে কি হয়, সেই নিয়ম না ফেলার পরে কি হবে, নদী যে পথে যাচ্ছিল সেই পথে নদীর যে গতিপথ সেইটা পরিবর্তন হবে। আমরা যেটা দেখলাম যে চড়াটা মাঝখানে দাঁড়িয়ে গেছে, নদী ব্যারেজের এই জলটা এসে সোজা ধাক্কা মারছে কোথায় না, একদম পাড়ে এসে সোজা ধাক্কা মারছে। টানেল তো এরকম তৈরি হচ্ছে, জল তো এরকম যাওয়ার কথা ছিল, একদম, কিন্তু জল এই রকম না গিয়ে জলটা যখন এরকম টানেলের মতো নিল, বাঁক নিল, তাহলে এই বাঁকের জলটা এসে তো পাড়ে ধাক্কা মারবে, আর পাড়ে ধাক্কা মারলে কি হচ্ছে, পাড় ভাঙা শুরু হচ্ছে, যেটা স্থানীয় গ্রামবাসীরা আমাদের জানাচ্ছিল। সঞ্জীব, আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন, সরাসরি এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনারা আপনাদের মতামত আমাদের এই টোল ফ্রি নাম্বারে জানাতে পারেন। দেখুন, একটা সময় না একটা সময় আপনাদের কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে, সময় হয়েছে।
একদম মেরুদণ্ড সোজা করে আপনারা প্রতিবাদ করতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি, সেই সময় গ্রামবাসীরা বলছে ওই অত দূরে, ওই দূর পর্যন্ত ছিল আমাদের এলাকা, চাষের জমি ছিল, এখানে বালিতট বালি ভর্তি সাজানো থাকতো, মানে বালি থাকতো নদীতে, কিন্তু যেভাবে তোলা হয়েছে এই তোলার ফলে আস্তে আস্তে পাড়গুলো ভাঙা শুরু হয়েছে। আর এই পাড়গুলো ভাঙতেই পাশেই দেখলাম একদম সুন্দর একদম ফসল ফলে রয়েছে এরকম একটা জমি, একদম। আর সেই জমিটা বলছি এটা আর 5 বছর, আর তারপরে বলে 5 বছর পরে এই এলাকাটাও চলে যাবে, কারণ এই ভাঙতে ভাঙতে একটা সময় নদীর ভাঙনের ফলে গ্রামটা নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং আমাদের বাপ ঠাকুরদার যে নাম, মানে জমির যে ঠিকানা, সেটাও নদীগর্ভে হারিয়ে যাবে। ভয়ঙ্কর কথা বলছিল। আরে কারা তোলে, কখন তোলে বালি? বলে দাদা রাত ভোর, আপনি ক্যামেরা বন্ধ করলে বলতে পারবো, একদম রাত ভোর বালি তোলা হয়, এবং এই বালি তুলে ট্রাক্টরে করে এই বালি তুলে সেই বালিগুলো রাস্তার ধারে রাখা হয়। যে রাস্তার ধারে রাখা হয়, আমরা সত্যি সেই রাস্তায় গিয়ে আমরা সেখানে কিন্তু পরপর আমাদের বালি কিন্তু স্তূপ করা অবস্থায় আমরা দেখেছি, চমকে গেছি রীতিমতো, যে সত্যি তাই যেটা বলছে রাতের বেলা সারা রাত ধরে এই বালিগুলো তোলা হয়। তুমি ভাবলে বিশ্বাস করবে না, আজকে আরও অনেক প্রতিবেদন, আমাদের এই প্রতিবেদন আজকে টেলিকাস্ট হওয়ার পর, সম্প্রচার হওয়ার পর, সোশ্যাল মিডিয়াতেও সম্প্রচার হওয়ার পর একাধিক মানুষের কিন্তু আমরা কথা শুনতে পেয়েছি, তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছি, যে মানুষ কি বলছে, অবাক হয়ে গেছি আমরা সেই সব কথা শুনে। একদম এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে রন্ডিহার একজন ওখানকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। আপনাদের মাধ্যমে এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শকদেরকে আমার নমস্কার। আমি কৌশিক মাঝি, রন্ডিয়া গ্রাম থেকে। হ্যাঁ, কৌশিক বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি এই লাইনে যোগাযোগ করার জন্য। কৌশিক বাবু, আপনি রন্ডিহার যে মানচিত্র, সেই মানচিত্র তো বদলে যাচ্ছে। আজকে রন্ডিয়া খবরের শিরোনামে যে রন্ডিয়া চলে গেছে বালি মাফিয়াদের হাতে, কি বলবেন? একদম, মানে আমি ভূমিপুত্র, এলাকাবাসী হিসাবে খুবই লজ্জা লাগে যে মানে এটা রন্ডিয়া কি ছিল আর কোথায় পৌঁছে গেছে। আর এর মূলে কিন্তু সম্পূর্ণ শাসক দলের মদত, এবং পুলিশ, প্রশাসন, পঞ্চায়েত সব শাসক দলের। তারপরও দিনের আলোতে রাতের অন্ধকারে ডাম্পারে করে বালি অবৈধভাবে পাচার হচ্ছে। শুধু রন্ডিয়া বললে ভুল হবে, রন্ডিয়া, চাকতেতুল, শালডাঙ্গা, সাকুড়ি, মানে পরপর গ্রামগুলো সব অবৈধ ঘাট তৈরি হচ্ছে। কে করছে, কারা করছে? তৃণমূলের প্রধান, ওই এলাকার প্রধান সরাসরি জড়িত এখানে, এবং ওই দলেরই সব লোকজন জড়িত। একদম। আপনাকে একটা কথা জানিয়ে রাখি কৌশিক বাবু, যে আজকে আমাদের কাছে সোনামুখী থানার, একদম আপনাদের স্পেসিফিকে আপনাকে বলে দিই, এই আমাদের কাছে সোনামুখী থানার একটা এফআইআর, আমাদের কাছে এফআইআর কপি এসছে আজকে খবর টেলিকাস্ট হওয়ার পরে 38 জনের নাম সেখানে রয়েছে, এবং এছাড়াও বহু লোকের নাম রয়েছে যেই নামগুলো তারা আদার্স বলে লেখা আছে, যাদের চিনতে পারেনি, কিন্তু ছবি দেখে যাদের চিনতে পারা গেছে অদ্ভুতভাবে। আপনি যে বলছেন প্রধানের নাম উত্তম মেটে না অনুপ মেটে, এবং জীবন ঘোষ, বিশ্বজিৎ মণ্ডল, আমরা যে নামগুলোর কথা আগে ওখানে এলাকার মানুষের কাছ থেকে এই নামগুলো আসছে, দশরথ ঘোষ, যে 4টি নাম আমরা অনুমান করেছিলাম, আজকে কিন্তু এফআইআর লিস্টে সেই 4টে নাম পাচ্ছি সোনামুখী থানা। বুদবুদ থানা নাকি রেড করেছে, একাধিক মানুষেরকে নাকি তারা গ্রেপ্তার করেছে, একটি বাড়ি নাকি সিজ করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি ট্রাক্টর, যেই ট্রাক্টরের নামে এফআইআরটা হয়েছিল, যেটা থানা থেকে ছেড়িয়ে নেওয়া হয়েছিল, সেই ট্রাক্টরটা হচ্ছে যেটা এই এফআইআর এর মধ্যে আছে, আপনাকে জানাচ্ছি WB40AW7438। তার মানে এটা কি করে সম্ভব? পুলিশের কাছ থেকে ট্রাক্টর ছিনিয়ে নিচ্ছে, কি বলবেন? দেখুন, এটার জন্য দায়িত্ব প্রশাসনের একাংশ, মানে আজকে যদি প্রশাসনের একাংশ যদি বলেন, তাহলে বলবো সোনামুখী থানা বা তার ফাঁড়ি যে কাজটা করেছে সেটা কি বুদবুদ থানা করতে পারে না? বালিটা তো পশ্চিম মেদিনীপুর হয়ে যাচ্ছে। আমি তো সোনামুখী থানাকে বাহবা দেবো, স্থানীয় বাসিন্দা হিসাবে ওনাদেরকে বাহবা দেবো যে ওনারা এতটা পথ পেরিয়ে, নদী পেরিয়ে ওনারা রাত্রে
যারা অবৈধ বালি কারবারির সঙ্গে যুক্ত তাদেরকে ধরার জন্য আসছেন, ওই কাজটা বন্ধ করার জন্য আসছেন। অথচ বুদবুদ থানা কিন্তু খুব নিয়ারেস্ট, হ্যাঁ আমাদের গ্রাম থেকে আধার 30 মিনিট অনলি। ওনারা চাইলে হ্যাঁ। বা বুদবুদ থানার সঙ্গে যুক্ত বিভিন্ন সিভিক একদম, পুলিশ একদম, বলুন, একদম, হ্যাঁ, একদম। তারা তো সব গ্রামেই থাকে, তারা তো চাইলে বলতেই পারে, আর তাদের চোখের সামনে দিয়ে তো হচ্ছে ঘটনাটা। কিন্তু কোনো যেন একটা মানে আড়াল থেকে কিছু একটা হচ্ছে, কোনো একটা অশুভ শক্তি কাজ করছে, না যার আজকে ফলে এদের মধ্যে কোনো আজকে কাজ হয় না। একদম কৌশিকবাবু, আজকে আমাদের খবর টেলিকাস্ট হওয়ার পর যেটা জানাচ্ছে স্থানীয়, একদম দলের অন্দর থেকে জানাচ্ছে, ক্ষোভ আছে না, যারা দীর্ঘদিন ধরে দলের থেকে বাধ্য হয়ে আছে, তারা ক্ষোভে জানাচ্ছে স্থানীয় পুলিশের মধ্যে সক্রিয়ভাবে ইনভলভ। কি বলবেন? প্রশাসনের কাজটা করলেই ভালো। আর এটা দেখুন, এটা প্রশাসনের ব্যাপার, আমি আর কি বলবো। একটা কথা প্রশাসনের তো আরো 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 বলি আপনাদের, এই খবরে অবশ্য আপনি দেখেছেন, কিন্তু এই খবরে যিনি ওখানকার মানে বলা যায় ব্লক প্রেসিডেন্ট জনার্দন চ্যাটার্জি বলছে টাকার রং আগে গোলাপি ছিল, এখন সবুজ। বালি কারবারদের সঙ্গে সবাই যুক্ত, শাসক বিরোধী সবাই যুক্ত, মানে সবাই মিলেমিশে গেছে। এটা কি একজন ব্লক প্রেসিডেন্টের চেয়ারে বসে উনি কি এটা বলতে পারে? তার মানে উনি স্বীকার করে নিচ্ছে, পরোক্ষে স্বীকার করে নিচ্ছে। আপনাদের প্রতিবেদনটা আমি দেখেছি, সেখানে উনি একদম মানে ইনডাইরেক্টলি ভাবে স্বীকারই করে নিচ্ছেন যে চুরিটা হচ্ছে। মানে আমাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে আগে রং ছিল এই, এখন এই রং হয়ে গেছে। নিজেদেরকে বাঁচাবার জন্য, আড়াল করার জন্য সব উনি বলছেন। প্রশাসন যদি একটু তৎপর হয়, এই অবৈধ বালি কারবারিটা বন্ধ করতে একদিনও লাগবে না, কয়েক ঘন্টার ব্যাপার। শুধু এক সময় চাকরিপুর গ্রামে পুলিশের ফাঁড়ি ছিল, কোনো অজ্ঞাত কারণে সেই ফাঁড়ি বন্ধ হয়ে যায়। আমি এর আগেও দাবি জানিয়েছি প্রশাসনের কাছে যাতে আবার ফাঁড়িটা চালু করা হয়। তা দেখুন, প্রচুর মানুষজন এই রাস্তা দিয়ে পারাপার করে, ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, যে কোনো দিন একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে, তখন দায়ী কে নেবে? এই প্রশাসন নেবে? এটা আমার প্রশ্ন রইল। একদম আরেকটা কথা বলি, যে এই যে রাতের বেলা একটা টোল ট্যাক্স বসে যায়, এই বালির থেকে টোল নেওয়ার জন্য একটা বসে যায়। আপনি খেয়াল করবেন যে রাস্তাগুলো নতুন সড়ক যোজনায় যেগুলো সাজানো হয়েছে, মানে গ্রামীণ রাস্তাগুলোকে যেভাবে ডেভেলপমেন্ট, আমি রন্ডিয়ার মেন রাস্তাটা যেটা সাজানো হয়েছে সেটা খুব সুন্দর রাস্তা করা হয়েছে। আমরা দেখলাম, যেটা ভয়ঙ্কর ব্যাপার আপনাকে বলতে বাধ্য হচ্ছি, গাড়ি তো রাস্তায় শুধুমাত্র 4 চাকা চলে না, সেখানে 2 চাকাও চলে। রাস্তার মাঝখানে যেভাবে বালি পড়েছিল, স্কিড করলে একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারে। এইগুলো দেখার দায়িত্ব কার? এগুলো তো লোকাল প্রশাসন, তো পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের ক্ষমতাসীন তো বর্তমান শাসক দল, ওনাদেরই তো পুরো বিষয়টা সঙ্গে থানার এইগুলো দেখা দরকার। একটা পিডব্লিউডি রাস্তা, সেখানে বালি স্টক হয়ে যাচ্ছে। ইরিগেশনের দপ্তর রয়েছে রন্ডিয়াতে, মানে দুর্গাপুরে পরে লাস্ট এখানে আরেকটা দপ্তর রয়েছে, রন্ডিয়া যেটা ব্যাংক, তার একটা দপ্তর রয়েছে, সেখান থেকে অনেকগুলো গেট পরিচালনা হয়। ওনারাও যদি একটু তৎপর হন না, এই বালিটা কিন্তু এইভাবে স্টক, ওই যারা চোর কারবারি আছে অবশ্যই এসব করতে পারে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ কৌশিক বাবু। একদম, আমরা যখন এই খবর টেলিকাস্ট করেছি, আমাদের কিন্তু এই খবর সম্প্রচার হওয়ার পর একটা উত্তাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা সত্যি কথা বলি যে আমরা দেখেছি, যে ভয়াবহতা দেখেছি, তবে একটা কথা সাধুবাদ দিতেই হবে, সেটা হচ্ছে যেটা বললেন কৌশিকবাবু, সোনামুখী থানা যেটা করতে পারলো, বা যে চেষ্টা করলো, অবশ্যই কে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি চাকতুতুল অঞ্চল থেকে বলছি। হ্যাঁ বলুন, কি বলছেন? চাকতুতুল অঞ্চল, মুন্সিপুর গ্রাম, আমার নাম বরুণ আকুরে। আচ্ছা, এখন অবস্থা হচ্ছে যে পজিশনে ওরা বালি তুলছে, রাস্তার সাইডে রাখছে, ঠিক আছে, কিন্তু সেই রাস্তা দিকে স্কুলের ছেলে মেয়েরা যাচ্ছে, আমরাও তো গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, স্কিড করে যাচ্ছে। এরপরে সেই অবস্থায় আমি তো কাউকে কিছু বলা যাচ্ছে না। এই যে এই মাফিয়াদেরকে আমি ধরুন কিছু বলতে যাবো, তখনই কিন্তু আমার উপর একটা অ্যাটাক, এরকম একটা ব্যাপার। একদম মানে যে কোথায় গিয়ে অভিযোগটা করবেন, কারণ অভিযোগ যারা দায়িত্বে আছেন, মানে স্থানীয় থানা, স্থানীয় প্রশাসন বলতে পঞ্চায়েত প্রধান, তারা যদি উভয়ই জড়িয়ে থাকে, তাহলে কাকে বলবেন সাধারণ মানুষ? কাকে বলুন? হ্যাঁ বলুন, কি বলছেন? এরপর আমরা যেহেতু একটা আন্দোলন করে দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আরো যে বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, তাদের বাচ্চারাও তো পড়ে যাওয়ার মতো একই অবস্থা।
আজকে যে প্রতিবেদন আমরা তুলে ধরেছি, কোথাও মনে হয় না যে আমরা এই প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রশাসনকে সচেতন করবার চেষ্টা করছি, সাধারণ মানুষকে? আপনার মতো প্রতিক্রিয়া কি আজকে? তা এটা একটা কোনো রকম একটা ব্যবস্থা নিতেই হবে স্যার। একদম একদম, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। এরকম এরকম চাইছে, আমরা সঙ্গে সবসময় আছি, আমার সাথে আরো লোক আছে, কোনো চাপ নেই। অসংখ্য ধন্যবাদ। না, এই যে চাপ নেই, আপনারাও চাপ নেবেন না, কারণ আমরা চাপ নিচ্ছি আপনাদের জন্য, আমরা নেব, আর আমরা এক্সপোজ করব বলেই এক্সপ্রেস নিউজ। সঙ্গে থাকুন, আরও তথ্য দেব। সত্যি কথা বলছি, দর্শক সরাসরি ফোন করছে তাদের প্রতিক্রিয়া জানাবার জন্য। আপনাদের বলি, এই খবর টেলিকাস্ট হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে, এই খবর টেলিকাস্ট হওয়ার পর ভয়ঙ্কর, সঞ্জীব, যারা দর্শক দেখছেন তাদেরকেও জানিয়ে রাখি, ভয়ঙ্কর প্রতিক্রিয়া পাওয়া গেছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে। এবং সেই সোশ্যাল মাধ্যম থেকে কিন্তু যে তথ্য উঠে আসছে, সেই তথ্য কিন্তু মোটেও ইসে নয়। একদম সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ আমাদের যেটা জানাচ্ছেন, যে গলসি 1 নম্বর ব্লকে, আপনাদের জানিয়ে গলসি আমাদের এই প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় তারা জানাচ্ছে তারা দলের অন্দরে আছে, কিন্তু বলতে পারছে না, কারণ তাদের বিরুদ্ধে আবার দল কোনো অ্যাকশান নিতে পারে। সেখানে বলছে, গলসি 1 নম্বর চক তেঁতুল অঞ্চল দলটাকে 2026-এ শেষ করেছে, 2026-এ শেষ করে দিল তোলাবাজরা। বুদবুদ থানার কিছু অফিসার ও তোলাবাজ বিধায়ক নেপাল ঘোরই, একদম নেপাল ঘোরইয়ের নাম বলছে, আমি আসছি। ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি কর্মাধ্যক্ষ পার্থ সারথী মণ্ডলের নির্দেশে চাক তেঁতুল পঞ্চায়েতের প্রধান অনুপ্রেরণায় 2 মাস 50টি গাড়ি ইনটু, আপনাদের বলছি, প্রত্যেক দিন 4 টিপ ইজুকাল্টো 200 টিপ ইনটু 60 দিন, মানে হচ্ছে 12,000, একদম 1,20,000 গাড়ি ইনটু 1800, পার গাড়ি 1800, মানে কত গিয়ে দাঁড়াচ্ছে জানেন? শূন্য সংখ্যাটা প্রায় 2,16,00,000 টাকার একটা সরকারি টাকা আত্মসাৎ করছে। যে হিসাবটা দিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই খবরের কপি কিন্তু এখন আমাদের কাছে আছে। যারা পাঠাচ্ছেন সোশ্যাল মিডিয়ার ধরে, যারা পাঠাচ্ছেন, আমরা প্রত্যেকটা স্ক্রিনশট আপনাদের দেখাতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যাদের নাম, এই যে সোনামুখী থানা যাদের নাম তুলেছে, 13 তারিখে আক্রান্ত হওয়ার পর যাদের নাম তুলেছে তাদের এফআইআর পেয়ার করেছে। আমি আপনাদের বলে দেই, সোনামুখী থানা, যেটা পারলো, বুদবুদ থানা পারলো না। সোনামুখী থানার কৃতিত্ব হচ্ছে তাদের সঙ্গে ছিল ভূমি রাজস্ব দপ্তর। অবশ্য যাদের নামে হয়েছে, সৌরভ ঘোষ, আপনাদের নাম বলে দিচ্ছি, বিক্রম বাড়ি, রাকেশ ঘোষ, রনি বাড়ি, ধর্মা ঘোষ, সৌরভ ওরফে রাজা ঘোষ, এবং এরা চাক তেঁতুলের। এবং আরও জানাচ্ছি যে এর মধ্যে রয়েছে দিলীপ ঘোষ, অসিত ঘোষ, এবার বলে দিই অনুপ মেটে, জীবন ঘোষ, দশরথ ঘোষ। এই লিস্টটা যদি বলতে শুরু করি, তাহলে 13 জনের নাম একদম এফআইআর লিস্টে রয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বজিৎ মণ্ডল। আমাদের কাছে যে খবর আছে, বিশ্বজিৎ মণ্ডল এবং অনুপ মেটে দুজনে মিলে যৌথভাবে এই ব্যবসা চালাতো। তারা একাধিক ট্র্যাক্টরও কিনেছে, যে ট্র্যাক্টরের নেম প্লেট নেই। এটা আমাদের কাছে এই খবর এই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে এসছে। আপনাদের বলে দেই যে পিএস যে জিডি করেছিল, সেই সময় সেদিনের ঘটনায় জিডি নাম্বার ছিল 692। আপনারা যারা আছেন শাসক দলের, কোথাও আমরা মিথ্যে প্রচার করতে বসে নেই, আপনারা বিষয়টি মিলিয়ে নেবেন। আমরা একাধিকবার সেখানকার স্থানীয় বিধায়ক নেপাল বাবুর সঙ্গে একাধিকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং জানতে চাই বিষয়টা নিয়ে। নেপাল বাবু পুরো আমাদেরকে অপেক্ষা করান, কারণ এই খবর আমরা অনেক আগেই টেলিকাস্ট করতে পারিনি, কারণ আমরা কোনো অভিযোগের ভিত্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রতিক্রিয়া নিতে চেষ্টা করি। আমরা কিন্তু শুধু এক পক্ষ বা লোকের কথা শুনে করি না, আমরা তাদের কথা নিতে চেষ্টা করি। আমরা গিয়েছিলাম, আমরা নেপালবাবুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের সময় দিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেননি বা দেখা করেননি উদ্দেশ্য, কারণ আমরা আবার বলছি, ডাল মে কুছ কালা হ্যায়। দ্বিতীয় কথা বলে দিই, আমাদের যিনি এখানকার যে ব্লক প্রেসিডেন্টকে আমরা বারবার চেপে ধরেছিলাম, তিনি কিন্তু একটা বারও অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। অদ্ভুতভাবে তার যুক্তি
মানে তিনি এমন কথা বলছেন যে কথার মধ্যে হ্যাঁ সবাই যুক্ত আছে। বালি যেখানে উঠবে, বালি থাকলে বালি তুলতে হবে, বালি তুললে বালি বিক্রি হয়, বালি না হলে এখানে এই হবে না। তো অদ্ভুত অদ্ভুত যুক্তি দিচ্ছেন, কিন্তু সেই যুক্তি দিয়ে হঠাৎ করে বলে ফেললেন টাকার রং আগে গেরুয়া ছিল, এখন টাকার রং সবুজ হয়ে গেছে। বলছি এখন সবাই মিলে সরকার, শাসক পক্ষ, বিরোধী পক্ষ সবাই মিলেমিশে, অর্থাৎ নিজের গায়ে যখন গু লাগছে। আমি যখন বললাম আপনি বলুন অনুপ মেটের কথা বলুন, প্রধান কিভাবে জড়িত, তখন তিনি বলছেন না বিরোধীরাও এর মধ্যে আছে, যারা আপনাদের প্রচার করছে তারাও এর মধ্যে জড়িত। আমি বললাম তার 4টে নাম বললাম, এরা করে? উনি সদুত্তর দিতে পারেননি। আপনারা সঙ্গে থাকুন, আমরা এর প্রত্যেকটা ছত্রে ছত্রে আমরা আপনাদের এর পর্দা পর কারা কারা এর সঙ্গে যুক্ত আছে, কিভাবে যুক্ত আছে আমরা অবশ্যই দেখাবো। কারণ আমরা খবর নিরপেক্ষভাবে করি, আমরা খবর করি মানুষের জন্য। আমরা যেমন খবর নেই তেমনি খবর দেই। একদমই বিপ্লব, আমি আপনার সাথে সমর্থন জানাই, কিন্তু অবশ্যই আমরা এই প্রতিবেদনের দিকে চোখ রাখবো, কিন্তু অবশ্যই আমরা পরবর্তী প্রতিবেদনের দিকে যাব। আমরা চোখ রাখবো এরপর হুগলির দিকে। আবারও উত্তপ্ত প্রতিবেশী বাংলাদেশ, বাদ পড়েনি বিশ্বকবি রবীন্দ্রনাথকেও শ্রদ্ধা জানিয়ে ছায়ানর বাংলাদেশের সাহিত্য চর্চার অন্যতম বড় অঙ্গ তাঁতের লুটপাট চালিয়ে মৌলিকদারদের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানালো এবং সংস্কৃতির শহর চুঁচুড়া সংস্কৃতির প্রেমীদের উদ্যোগে। বিপ্লব, আমি সরাসরি আপনার কাছে যাবো। হুগলিতে এরকম একটি চিত্র আমরা দেখতে পারলাম, কি বলবেন আপনি এই বিষয়ে? না দেখো, যেটা হয়েছে হুগলিতে, যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মানবিক দিক। ছায়ানট একটি স্বঘোষিত একটি সংস্থা, এটা যখন পাকিস্তান ছিল, পাকিস্তান থাকাকালীনই এই ছায়ানটটি তৈরি হয়েছিল। এখানে বাংলাদেশের, তুমি জানো বাংলাদেশের প্রচুর শিল্পী আছে যাদের গানের এবং রবীন্দ্রনাথের অনেক সংগ্রহ এখানে রয়েছে, রবীন্দ্রনাথের অনেক স্মৃতি এখানে রয়েছে। তো এই ছায়ানট একটা প্রতিষ্ঠান, কিন্তু একদল উগ্র, আমি বলবো, যারা গত শুক্রবারের ঘটনা, শনিবারের ঘটনাকে ইসে করে তারা দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা করে এবং তারা কিন্তু সারা বাংলাদেশে আগুন লাগাবার সাথে সাথে এই ঐতিহাসিক যে ছায়ানট সেটিকে আগুনে পুড়িয়ে দেয়। শুধু পুড়িয়ে দেয় না, তার ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। আমরা সেই ছবি একবার একটু দেখব। উত্তপ্ত প্রতিবেশী বাংলাদেশ, বাংলাদেশের সাহিত্য চর্চায় অন্যতম বড় অঙ্গন। ছায়ানটে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি, বই, ভেঙে ফেলা হয় অসংখ্য বাদ্যযন্ত্র। এদিন চুঁচুড়ার রূপনগর ঘাট সংলগ্ন ভাষা শহীদ স্তম্ভের সামনে একত্রিত হয় বহু সংস্কৃতিপ্রেমী মানুষ, যাদের মধ্যে নবপ্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এটা হচ্ছে সারা পৃথিবীতে ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার, রবীন্দ্রনাথের রবীন্দ্র চর্চা বিষয়ক একটি কেন্দ্রের উপর অত্যাচার, যেভাবে ভাঙচুর করা হয়েছে, হারমোনিয়াম ভাঙচুর হয়েছে, তবলা ভাঙচুর হয়েছে, আগুন লাগানো হয়েছে। আপনারা জানেন গতকাল এদেশে গান্ধীজির নাম বদলে একটি বিল, সেটি রামের নামে করা হয়েছে। এই যে বিভিন্ন ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা সংস্কৃতি করি মৌলবাদের বিরুদ্ধে দাঁড়াবো বলে, তাই আমরা দাঁড়াচ্ছি। আমরা এই মৌলবাদ, কোনো ধর্মের কোনো মৌলবাদ আমরা মানব না, তার জন্য আজকে আমাদের এই। আমরা যারা বাঙালি, আমাদের কাছে ভৌগোলিক সীমারেখা যাই থাক না কেন, আমাদের আত্মার অনুভূতি বলতো এপার বাংলা ওপার বাংলা বলে দুটোই বাঙালির বাংলা। কিন্তু গত জুলাই মাস থেকেই আমরা দেখছি বাংলাদেশে মৌলবাদীদের যে দাপাদাপি এবং মৌলবাদের চরিত্র অনুযায়ী তাদের যে দাঁত নখ যেভাবে বেরিয়ে আসছিল, গতকাল আপনারা দেখেছেন সারাদিন ধরে বাংলাদেশে যে ধরনের তাণ্ডব চলেছে, তাতে একজন সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু, তিনি শহীদও হয়েছেন। এবং একই সাথে রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানিয়ে যে ছায়ানট, বাংলাদেশের সংস্কৃতি চর্চার সবচাইতে বড় অঙ্গন, তাকে যেভাবে লুটপাট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে আজকে তাৎক্ষণিক এখানে প্রতিবাদ জানালাম। একইভাবে আমরা বাংলাদেশের এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, সেই ভাষা শহীদদের প্রতি আমরা এখানে মাল্যদান করলাম। এবং আজ বিকেল 4:45-এ চুঁচুড়া বইমেলা প্রাঙ্গণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গেয়ে প্রতিবাদী মিছিল মেলা প্রাঙ্গণে আজকে অনুষ্ঠিত হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া বইমেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি, অবিক্রম পত্রিকার সম্পাদক অমিত রায়, সম্মিলিত প্রয়াস সংস্থার শঙ্কর রায়, শেষের কবিতা পত্রিকার সম্পাদক দেবাশিস রায়, অধ্যাপক
সুজিত রেজ সহ চুচুড়া শহরের বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষজন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঠিক আছে দাঁড়াও। একদমই দেখতে পেলাম সেখানকার যে উত্তপ্ত অবস্থা, সেখানকার যে রবীন্দ্র এবং যে আমাদের দেখলাম ছায়ানট বলে যে আমাদের কি বলবেন বিপ্লব এই বিষয়ে? শয়ে শয়ে লোক কিন্তু এখন ক্ষিপ্ত হয়ে আছে এই সংস্কৃতির ওপরে। না, একটা জিনিস তুমি ভাবো, যেটা হয়েছে গতকাল, মানে যেটা হয়েছে রবীন্দ্রনাথের অত্যন্ত মানে যদি বলা যায় স্মৃতি বিজড়িত স্থান, মানে ছায়ানট হচ্ছে বাঙালির কালচারের একটা জায়গা, তাই না? একদম। সেই বাংলা এবং বাঙালির কালচারের জায়গায় তুমি মানে সেইখানে এই ধরনের হামলা, যেই হামলাটা নিয়ে কিন্তু অলরেডি তোমার বলা শুরু করেছে। এই যে ধরো, আমি একদম তোমাকে একটা কথা বলছি, এই মুহূর্তে আমি যেটা করতে পারি যে এই অনুষ্ঠানের সঙ্গে, এই অনুষ্ঠানটা আজকে যিনি করেছেন, আমি পিসিআরকে বলবো, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন অমিত রায়, যথাসম্ভব অমিত রায় ছিলেন এই অনুষ্ঠানের উদ্যোক্তা। একটু অমিত রায়ের সঙ্গে আমরা যদি 1 মিনিটের জন্য যোগাযোগ করতে পারি কোনোভাবে, তাহলে অমিত রায়কে আমরা একটু যোগাযোগ করতে পারলে অমিত রায় বিষয়টা আরও তোমার পরিষ্কার বলতে পারবে। আমি তো একটু আভাস দিয়ে দিই যে আজকে যে ঘটনা, রবীন্দ্রনাথের এরকম ঐতিহ্যবাহী একটা যে ভবন, ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথের ভবন না, আসলে ছায়ানট একটা স্বঘোষিত প্রতিষ্ঠান। আজকে তুমি জানো না, সারা বাংলাদেশের মানুষ, যারা সঙ্গীত প্রিয় মানুষ, যারা সংস্কৃত প্রিয় মানুষ, যারা সাংস্কৃতিক বাতাবরণ ভালোবাসে, তাদের মধ্যে তো ভীষণ আলোড়ন তৈরি হয়ে গেছে যে কারা করলো। একটা বাংলাদেশ এখন যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে চলছে, সেটা একটা বলতে পারলে একটা মানে কি বলা যায়, মানে সেটা কোনো কালচারের মধ্যে বোঝা যায়। যে বাংলাদেশের গান, বাংলাদেশের ফোক, বিশেষ করে বাংলাদেশের ফোক একদম সারা বিশ্বকে মোহিত করে, সেই বাংলাদেশের ফোকের একটা তো দাম, সেই বাংলাদেশের সঙ্গীত একটা আলাদা মর্যাদা, দুই বাংলা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে মানুষ, সেই মানুষ কিন্তু গতকাল একদল মানুষ ভেঙে পড়েছে, বাংলাদেশের মানুষ ভেঙে পড়েছে যে এই রকম একটা প্রতিষ্ঠান কি করে এইভাবে তারা নষ্ট করে দিতে পারে, না তুমি ভাবতে পারছো? এটা যখন এই 70 সালের পরে হয়নি, এটা হয়েছে তারও বহু আগে, একদমই তারও বহু আগে হয়েছে, পাকিস্তান সরকার থাকাকালীন এটা হয়েছে। এবং কালচারাল প্রেক্ষাপট, এখানে বাচ্চারা কেঁদে ফেলেছে, কারণ তাদের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের যে বর্বরতার ছবি, মানে ভয়ঙ্কর ছবি, মানে যে ছবি একটু আগে প্রতিবেদনে দেখানো হলো, আমাদের প্রতিবেদনে দেখানো হলো যে ভয়ঙ্কর ছবি, সেই ছবি দেখে আটকে উঠতে হয়েছে যে আমরা কি দেখলাম। এই কালচারটা আস্তে আস্তে যদি আমাদের বাংলায় এর প্রভাব পড়তে শুরু করে, তার কিন্তু ভয়ঙ্কর রিয়াক্ট করবে, কারণ এই রিয়াক্ট কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলার উপরে কিন্তু আস্তে আস্তে সেই প্রভাবগুলো পড়তে শুরু করেছে, ভয়ঙ্করভাবে পড়তে শুরু করেছে। আর এইখানটা কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। আগামীকাল আমার বাংলার, আমার সংস্কৃতির উপর যেন এই প্রভাব না করে, যেভাবে আজ মানে বাংলার সংস্কৃতির উপর তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, দেখো রবীন্দ্রনাথের ছবি, একদম সেই ছবিকে এরা মানে ভয়ঙ্করভাবে এরা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এত সুন্দর একটা, হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত রায়, হুগলি থেকে। অমিত রায়কে আমরা ধরার চেষ্টা করেছি সকালবেলা থেকে। অমিতবাবু নমস্কার, এক্সপ্রেস অনলাইন। আজ আপনারা যে অনুষ্ঠানটি সকালে করলেন, যেটা প্রতিবাদে করলেন, যার প্রতিবাদে করলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এই ছায়ানটের যে ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখলাম, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, ছায়ানট শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের রবীন্দ্র অনুসারীদের কাছে অত্যন্ত আবেগঘন একটা নাম। এবং ছায়ানট বাংলা সংস্কৃতির ক্ষেত্রে, বাংলা গানের ক্ষেত্রে, রবীন্দ্র আদর্শ প্রচারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। তার উপর এই আক্রমণ, মৌলবাদীদের এই আক্রমণ, আসলে মৌলবাদীরা তো কোনো ধর্মের হয় না, মৌলবাদীরা মৌলবাদী, তাদের কোনো ধর্ম নেই। হিন্দু মৌলবাদী, মুসলিম মৌলবাদী এরকম ভাবে হয় না ব্যাপারটা।
মৌলবাদীরা মৌলবাদী, তারা সভ্যতাকে ধ্বংস করার জন্য সবসময় তৎপর। শিক্ষার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে তাদের যে বিভিন্ন ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ সমস্ত সময় চলছে, বিভিন্ন দেশে বিভিন্ন সময়। ছায়ানট তার একটা মুহূর্ত মাত্র। ছায়ানটের উপর আক্রমণ, আমরা যারা সংস্কৃতির সঙ্গে আছি, আমরা যারা সামান্য একটু লেখালেখি করি, রবীন্দ্রনাথকে ভালোবাসি, রবীন্দ্রনাথকে মেনে সারা জীবন চলতে পারি, তার আদর্শকে কথা বলতে পারবো না, ততটা ধৃষ্টতা এখনো হয়নি, কিন্তু ভালোবাসি। আমরা চাই যে একটা মৌলবাদহীন পৃথিবী তৈরি হোক। আমাদের কাছে তীব্র ঘৃণার বিষয়, আমরা ঘৃণা জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে ঘৃণা জানাচ্ছি। তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। আসলে আমরা যারা সংস্কৃতি ভালোবাসি তাদের কাছে এটা ভয়ঙ্কর দৃশ্য এবং অত্যন্ত নিন্দনীয় বিষয়। অসংখ্য ধন্যবাদ অমিতবাবু আপনাকে। আমরা সেই ছবি, আমরা দর্শককে সেই ছবি এখন দেখাচ্ছি, কি ভয়ঙ্কর দৃশ্য, কিভাবে নৃশংসভাবে আজকে আমরা দেখেছি। আজকে যেটা ছায়ানটের পক্ষ থেকে আজকে একটা জানানো হয়েছে, সেটা জানানো হয়েছে কি না, তারা বলেছে তারা কোনো আর্থিক অনুদানের প্রয়োজন নেই, তারা নিজেদের স্বঘোষিত তাদের ইচ্ছায় তারা আবার ছায়ানটকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। আর আমরা এক্সপ্রেস নিউজ থেকে আশা করি ছায়ানট আবার আগের অবস্থায় ফিরে আসবে। অবশ্যই আমাদের এই প্রতিবেদনে অবশ্যই চোখ থাকবে। আমরা চলে যাব পরবর্তী একটি জেলায়, নদিয়ার দিকে আমরা চোখ রাখবো। নদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সভার আগেই নবদ্বীপ স্বরূপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উধাও বাস। হঠাৎ করে বাস না মেলায় চরম দুর্ভোগের নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। নবদ্বীপ শহরের অধিকাংশ মানুষই গঙ্গার পার করে বাসে করে মানে কৃষ্ণনগর শহর থেকে এবং শহরে যান। কি বলবেন এই বিষয়ে? না দেখো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এটা খুব ভালো। আজকে অনেকগুলো প্রকল্প তার হাতে রয়েছে, বিশেষ করে সড়ক যোজনার অনেকগুলো প্রকল্প রয়েছে। সেটা হচ্ছে কৃষ্ণনগরের তাহিরপুরে আসছেন। মজার বিষয় হলো যে মোদী আসছেন খুব স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে একটা রুটের 19টা বাসের মধ্যে 14টা বাসই চলে গেল মিছিলের দিকে, বাকি 4টে বাসের কোনো খোঁজ নেই। কিন্তু যারা প্রতিদিন নিত্যযাত্রী হিসাবে যারা নদী পার করে কৃষ্ণনগর শহরে আসেন, কেউ হকার, কেউ চিকিৎসা করানোর জন্য, কেউ কোর্টের কাজে আসেন, বিভিন্ন মানে ছাত্ররা পড়তে আসেন, গুরুত্বপূর্ণ কাজ থাকে। আমি বলছি না যে 19টা বাস বিজেপি নিয়েছে বা ওরা নিয়েছে বলে, আমি বলছি যে কটা বাস ন্যূনতম অফিস টাইমটুকু, সময়টুকু তো আমরা দিতে পারতাম। আমার মনে হয় আগে প্রতিবেদনটা আপনাকে দেখাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, আর সভার আগেই নবদ্বীপ স্বরূপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উধাও বাস। হঠাৎ করে বাস না মেলায় চরম দুর্ভোগে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। নবদ্বীপ শহরের অধিকাংশ মানুষ গঙ্গা পার করে বাস ধরে কৃষ্ণনগর শহরে যান। এই রুটের নাম কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট। নবদ্বীপ শহরের বড়াল ঘাট থেকে গঙ্গা পার হলেই স্বরূপগঞ্জ ঘাট, আর এই স্বরূপগঞ্জ ঘাটের পাশেই বাস স্ট্যান্ড, যেখান থেকে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা স্বল্প মূল্যে বাসে চেপে দ্রুত কৃষ্ণনগর পৌঁছে যান। স্কুল পড়ুয়া, অফিস যাত্রী, ব্যবসায়ী, গ্রাম থেকে শহরে বিভিন্ন পণ্যদ্রব্য ফেরি করতে যাওয়া, হকার থেকে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষরা এই বাসেই যাতায়াত করে নিত্যদিন। সকালে হঠাৎ স্বরূপগঞ্জ বাস স্ট্যান্ডে এসে ফাঁকা বাস স্ট্যান্ড দেখে হতাশ হয়ে পড়লেন যাত্রীরা। নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রুটের মতো 19খানা বাস চলে, কিন্তু আজ বাস স্ট্যান্ডে একটা বাসের দেখা নেই। করে যাবেন? বাসে যাব। হ্যাঁ, কি অসুবিধা? আজকে তো বাস নেই। কি করে যাবেন? কোর্টে যাবেন? তাহলে কি ভাবছেন, কি করে যাবেন? আচ্ছা, অসুবিধা হচ্ছে বাস নেই বলে? অসুবিধা হবে, বাসে কোর্টের সামনে নামিয়ে দেয়। আপনার নাম? রবীন ঘোষ। কোথা থেকে আসছেন? সূত্র মারফত খবর এই যে মোদীর সভায় বিজেপি সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য এই রুটের 14খানা বাসকে বুকিং করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, 14খানা বাস বুকিং হলো, বাকি 5খানা বাস গেল কোথায়? নিত্যযাত্রীরা রীতিমতো হতাশ। তারা বলেন যে অফিস টাইমে অন্তত 1-2 বাস রাখা উচিত ছিল। সূত্র মারফত খবর যে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক সমর্থকরা যোগদান করবে প্রধানমন্ত্রীর সভায়। এই সমর্থকরা কেউ বাইক, কেউ ট্রাক, কেউ বাস, আবার কেউ ট্রেনে চেপে সুবিধামতো তাহিরপুরে পৌঁছাবে। তবে স্বরূপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর স্টেশন যাওয়ার অটো চলছে আর টোটো চলছে। কৃষ্ণনগর
গ্রামী যাত্রীদের শহরে যাওয়ার জন্য বেশি টাকা খরচা করে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য কে দায়ী, কেন দায়ী? কেন প্রশাসন সাধারণ যাত্রীর কথা ভাবল না, বিশেষ করে নিত্যযাত্রীদের কথা? নদিয়া থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ায় একদিকে প্রধানমন্ত্রী সভা, আর একদিকে ঠিক দেখতে পারলাম যে সাধারণ যাত্রী তাদের কিছু অসুবিধা, তারা যে অতটা অসুবিধার সম্মুখীন হলো আজকে, সেরও একটি চিত্র দেখা গেল। বাস কিন্তু নেই বলা চলে এবং রাস্তা কিন্তু পুরোই ফাঁকা। সেই মুহূর্তের আমরা একদম চিত্র দেখলাম। বিপ্লবদা, কি বলবেন আপনি বিষয়ে? দেখো, বাস ফাঁকা না, আমার বক্তব্য হচ্ছে যে ঘাটগুলো, নবদ্বীপ ঘাট, মানে নদী পেরিয়ে যেগুলো কৃষ্ণনগর শহরের দিকে আসে যে বাসগুলো, সেই বাসের মধ্যে একটি বাস রয়েছে নবদ্বীপ ঘাট টু কৃষ্ণনগর, একদম যে বাস, তার টোটাল বাসের সংখ্যা হচ্ছে 19টা। এই 19টা বাসের মধ্যে 14টা বাস আজকে নেওয়া হয়েছে, মানে কিন্তু বাকি 14টা বাস যদি নিয়ে নেয়, বাকি 5টা বাস কোথায় গেল প্রশ্ন। একদম আমি এটা নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি যে রয়েছে, আমি একটু দিবাকরের সঙ্গে কথা বলি। দিবাকর, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবচেয়ে বড় সমস্যা আজকে, সবচেয়ে যদি বলা যায়, হয়তো আজকে নদিয়াতে প্রধানমন্ত্রীর মানে এসছেন, এটা একটা বড় খবর যেমন রয়েছে, তেমনি এই খবরটাও তো ঠিক। প্রধানমন্ত্রী এসেছে আর তার কারণে বেশ কিছু মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে শুধু একটা অব্যবস্থার জন্য। তবে এর জন্য কোনো রাজনৈতিক দলকে দায়ী করব না, অবশ্যই দায়ী করব যে স্থানীয় যে প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন মিনস হচ্ছে যারা এই বাসগুলো পরিচালনা করে, তাদের কথা বলবো। তোমার কাছে সার্বিক রিপোর্টটা কি ছিল সকাল থেকে? দেখো, সকাল থেকে নদিয়া জেলার বিভিন্ন স্থানে কিন্তু বাসগুলো দেখা মেলেনি এবং মানুষজন কিন্তু কৃষ্ণনগরে আসে, কারণ কৃষ্ণনগর একটা সদর শহর। ওখানে ডাক্তার দেখানো থেকে শুরু করে বিভিন্ন অফিস কাছারি, ব্যবসায়িক কাজ, এই সমস্ত জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে কৃষ্ণনগরে। এবং হঠাৎ করে আজকে সকালে দেখা গেল কোনো লাইনের বাস নেই, যেমনটা নবদ্বীপ ঘাটের চিত্রটা দেখলে। এবং মানুষজন বেশি ভাড়া দিয়ে টোটো করে, অন্যান্য যানবাহন ভাড়া করে কৃষ্ণনগরের দিকে গেলেও যারা একটুখানি মানে যাদের কাছে অতটা সামর্থ্য নেই, তারা খুবই ভুগলেন। এবং তারা বললেন যে প্রশাসন কি আমাদের কথা কখনো ভাবে না? আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? একদম একদম আমার কথা হচ্ছে, টোটাল তো বাস ওই রুটের 19টা বাস, 14টা বাস ভাড়া দেওয়া হয়েছে, বাকি 5টা বাসের কোনো খোঁজ নেই। না, কোনো খোঁজ নেই। তবে প্রধানমন্ত্রী সভা শেষ হওয়ার পরে কিন্তু আবার সব বাস আবার ফিরে এসছে এবং তার মধ্যে 10-12টা বাস বিকেলবেলার দিকে চলেছে আর কি, যতটুকু খবর পেলাম। বিকেলের দিকে হয়তো যানবাহনের স্বাভাবিক হয়েছে, কিন্তু সকালটাই যদি মানুষ শহরমুখী না হতে পারলো রুজি রোজগারের জন্য, তাহলে আর বিকেলটা বাস চালু লেগে। অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। একদম আমরা একদম শেষ খবরের শেষে আপনাদের একদম জানিয়ে রাখি, এক্সপ্রেস নিউজ শুধু খবর নয়, খবর নেয়, খবর দেয়। অবশ্যই চোখ রাখুন প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় এক্সপ্রেস অনলাইনে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।